কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা বিশেষ স্পেশাল রিকোয়েস্ট একটা হরর সিনেমা এনেছি যার নাম হচ্ছে মাকমুম। আর এটা একটা ইন্দোনেশিয়ান সিনেমা। আর মাকমুম শব্দের অর্থ হচ্ছে ফলোয়ার বা যে তোমাকে ফলো করে। যাই হোক, এই সিনেমাটি আনার জন্য আমাকে স্পেশালি রিকোয়েস্ট করেছে আমাদের গেমিং সাইটের একজন জনপ্রিয় ইউটিউবার মুজাহিদ। তো মুজাহিদের রিকোয়েস্টে আমরা এই সিনেমাটা এনেছি। তো বাড়তি কোনো কথা না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তো গল্পের শুরুতে আমরা নুরুল নামের একটা মেয়েকে দেখতে পাই যে সিত্রা নামে একটা ছাত্রীবাসে থাকতো আর কি। এবং নুরুলের একটা ভালো অভ্যাস ছিল কি, সে মাঝরাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তো। তো সে ঘুম থেকে ওঠে এবং তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য তার রুমের নিসাকেও নামাজের জন্য ডাকে, কিন্তু নিসা অনেকটা আলসে টাইপ ও ঘুম থেকে উঠেই না। আর তাছাড়া অন্য আরেকজন যে রুমমেট ছিল ঘুম থেকে উঠে তাকেও দেখতেই পায় না। মানে নর্মালি ঘরে ওর থাকার কথা, বাট হয়তো বাইরে গিয়েছে। তো এই জন্য নুরুল একাই উজু করতে যায় আর এদিকে শব্দে নিসার ঘুম ভেঙে যায়। তো যাই হোক, ও বিছানা থেকে উঠে যখন বাইরে চেক করতে যায় তখন দেখে মেইন গেটটা নিজে নিজেই খুলে যাচ্ছে। তো এটা দেখে নিসা তো ভয় পেয়ে যায়। ওর কাছে মনে হয় যে না, ভুল টুতি কিছু হবে। আর ও বিছানায় এসে শুয়ে পড়ে। তবে বিছানায় কিভাবে সে শুয়ে পড়ে, জাস্ট ওর মুখটা ঢাকে, উট পাখি যেমনি পালায় সেরকম আর কি। তো যাই হোক, কিছুক্ষণ পরে নুরুল অজু করে নামাজে যখন দাঁড়ায় তখন ওদের রুমের দরজা একবার খুলে আবার একাই বন্ধ হয়ে যায়। মানে দেখে মনে হলো যে কেউ রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো আবার দরজা বন্ধ করে দিল। তো নিসা তো লুকিয়ে লুকিয়ে বিছানা থেকে এটা দেখছেই, কিন্তু নামাজে দাঁড়িয়ে থাকা নুরুলও ভয় পেয়ে যায় কে আসলো পেছন থেকে। তো এরপর নুরুলের ভয় আরো বেড়ে যায় যখন ওর নামাজের তাকবীর বলে যে আল্লাহু আকবার, তখন ওর পেছন থেকে কেউ আল্লাহু আকবার বলে। তো যাই হোক, তখন নুরুলের মনে হয় যে কেউ ওকে অনুসরণ করে নামাজ পড়ছে, কিন্তু ওর জানা মতে নিসা বিছানায় আর ওদের আরেকটা বান্ধবী পুত্রী বাইরে, কিন্তু ওর পেছনে এখন কে থাকতে পারে। তো নুরুল নামাজ শেষ করে সাথে সাথে পেছনে তাকায় আর দেখে যে কেউ নেই। আর বিছানা থেকে এসব দেখে তো নিসা আরো ভয় পেয়ে যায়। আর তখনই ওদের দরজায় কেউ কড়া নাড়ে। তো যাই হোক, ওদের মধ্যে নুরুল আবার একটু সাহসী। ও যখন দরজা খোলে তখন দেখে যে ওদের যে আরেকজন তোমার রুমমেট রয়েছে ও সম্পূর্ণ পজেসড হয়ে রয়েছে, মানে ওকে ভূতে ধরেছে আর কি। আর নুরুল যখন ওকে দেখে তখনই অজ্ঞান হয়ে যায়। আর তারপরে দৃশ্য চেঞ্জ হয়ে যায় এবং আমাদের মর্গের দৃশ্য দেখানো হয়, যেখানে রিনি নামের একজন ডোমকে আমরা দেখি। ডোম মানে হচ্ছে যারা মানুষকে কাটাকাটি করে আর কি, অ্যাক্সিডেন্টের রোগী। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাই লাশের কাটা গলা সেলাই করছে। চিন্তা করো কত সাহস এই মেয়ে। আমার মতো মানুষ তো আমার বউ মরুক মা মরুক তাও তো আমি লাশের কাছে থাকতে পারবো না একা একা এত রাতে। তো যাই হোক, তখনই ঘরের আলো জলরিম করা শুরু করে আর ওর দরজায় কেউ টোকা দিতে থাকে। তো এর মানে এখানে কোনো অশুভ শক্তি এসেছে। কিন্তু রিনির এত সাহস কই থেকে আসে? অ্যাকচুয়ালি রিনির বিশেষ কিছু ক্ষমতা রয়েছে। ও বেশ কিছু জিনিস জানতো, মানে দোয়া দরুদ। এর সাথে ও অশরীরী বা যারা আত্মা তাদের সাথে কথা বলতে পারতো। তো মর্গে ওর কাছে মূলত একটা আত্মা একটা সাহায্য চাওয়ার জন্য এসেছে এবং আত্মারা ওর কাছে মুক্তি চাওয়ার জন্য আসে। তো এই জন্য মাঝে মাঝে আত্মাদের মুক্তির ব্যবস্থা করে দেয়। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি নুরুল ওই ছাত্রীবাস থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু তখনই সে সেখানকার প্রধান যে শিক্ষিকা মিস রোজা তার হাতেও ধরা পড়ে যায়। আর সে করে কি, নিসা আর পুত্রীর সাথে ওদের ঘরে ওদের রুমে তালাবদ্ধ করে রাখে। মানে বুঝতেই পারছো, ঘরের মধ্যে একজনকে যদি ভূতে ধরে, তারপর এরকম ঘটনা, কেউ তোমার পেছন থেকে আল্লাহু আকবার বলছে, ওই ঘরে তাদের সাথে তুমি কিভাবে থাকবে? আর এদিকে দেখা যায় রিনি যখন কাজ শেষ করে বাড়ি ফিরলো তখন ওর দরজায় বাড়িওয়ালার লেখা নোটিশ দেখতে পায়, যেখানে বাড়িওয়ালা সতর্ক করেছে যে আগামীকালের মধ্যে বাড়ি ভাড়া দিয়ে দেবে, তা না হলে পাছায় লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তবে রিনি এগুলো কেয়ার করে না। সে ডাইরেক্ট ঘরে গিয়ে দেখতে থাকে তার পুরনো ছবি। আর ওর পুরনো ছবি থেকে আমরা জানতে পারি যে ও এক সময় ছাত্রাবাসের ছাত্রী ছিল। তো যাই হোক, এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখতে পাই মেয়েরা ছাত্রীবাসে ঘুমাচ্ছিল। তবে তারপরে দেখা যায় মাঝরাতে হঠাৎ করে পুত্রী আবারও পজেসড হয়ে যায়। তো নিসা নুরুল তো এবার ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু বাইরে থেকে তোদের রুম তালাবদ্ধ ছিল। রোজা মানে প্রধান শিক্ষিকা তালা দিয়ে গিয়েছিল, তো এই জন্য ওরা আটকা পড়ে গিয়েছে, কিন্তু চিৎকার করে থাকে। কিন্তু ওদের চিৎকারের শব্দ পায় হচ্ছে মিস কিন্তি। আর মিস কিন্তি পূর্বের প্রধান শিক্ষিকা ছিলেন আর কি, রোজার আগে। কিন্তু তিনি অসুস্থ হওয়ার পরে রোজা প্রধান শিক্ষিকার বা এই মনে করো এই পুরো ছাত্রীবাসের দায়িত্ব পেয়েছেন। তো যাই হোক, তিনি খুবই অসুস্থ, কথা বলতে অক্ষম। আর তার কথা বলার জন্য একটা ইলেকট্রনিক্স মেশিন লাগে, যেটা তিনি গলায় ধরলে কথা বলতে পারেন আর কি। তো নুরুলের চিৎকার শুনে তিনি কেয়ারটেকার সালামতকে ডাকেন, কিন্তু এদিকে নুরুল আর নিশা ধাক্কা দিতে দিতে এক পর্যায়ে দরজা খুলে যায়। আর তারপর তারা পুত্রীকে ঘরের মধ্যে বন্দি অবস্থায় রেখে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। আর ভেতর থেকে তো পুত্রীর আত্মা লাগাতার দরজায় কড়া নাড়ছিল, বাইরে আসতে দাও আমাকে। কিন্তু এক পর্যায়ে হঠাৎ পুত্রী থেমে যায়। আর তারপর যখন ওরা দরজা খুলে দেখতে পায় যে পুত্রী অজ্ঞান হয়ে পড়ে গেল। কিন্তু তখনই সেখানে রোজা এসে পুত্রীকে একটা থাপ্পড় দেয় এবং বলে, ফাইজলামি জোড়া দিছো হ্যাঁ? এবং ওদের তিনজনকে অনেক তিরস্কার করে এবং বলে ভবিষ্যতে আর বিরক্ত না করতে। আর এখানে আরেকটা কথা বলি, এটা জাস্ট ছাত্রীবাস না, এর সাথে স্কুলও আর কি। তো ওদের তিনজনের রেজাল্ট হলো খুবই খারাপ হয়েছে, যার জন্য ওদেরকে ছুটি দেওয়া হয় না। আর এর জন্য প্রধান শিক্ষিকা বাড়িতে যেতে পারেনি। তো সব রাগ মনে করো যে ওদের উপর দিয়ে দিচ্ছে। তো রোজা তো অনেক ওদেরকে বোকাঝকা করে। তারপর সালামত মানে ওই কেয়ারটেকারকে খুঁজতে আগেকার যে প্রধান শিক্ষিকা তার ঘরে যায়। তো যাই হোক, এরপর রোজা যখন পূর্বের শিক্ষিকার রুমে যায় তখন ওই পূর্বের শিক্ষিকা রোজাকে এই ছাত্রীবাসীর যে বোর্ড, সেই বোর্ডের সিদ্ধান্ত যখন জানাতে যাবে তখন রোজা তাকে থামিয়ে দেয় এবং
এবং আরাম করতে বলে। আর এখানে রোজাকে দেখে আমরা মোটামুটি বুঝতে পারি যে সে খুবই দরজাল এবং কর্কশ টাইপের একটা মহিলা। এবং রোজা এখানে বলে যে সে কিনান্তিকে আগের শিক্ষিকাকে খুব শীঘ্রই তার পরিবারের কাছে পাঠিয়ে দেবে, যাতে তার পরিবার তার ভালো মতো যত্ন নিতে পারে। তো এখানে আমরা বুঝতে পারি হয়তো কিনান্তি খুব বেশি দিন হয়নি অসুস্থ হয়েছে। আর এদিকে দেখা যায় মেয়েরা খুব চিন্তিত ছিল। তুমি চিন্তা করো তোমার রুমমেটকে যদি মাঝে মাঝে এরকম ভূতে ধরে, কি একটা টেনশনের ব্যাপার। তো এর জন্য ওই এলাকার যে একজন ইমাম রয়েছে যার নাম হচ্ছে গেন্ডার বা এই ধরনের নাম, তো তার সাহায্যরা নিতে চায়, কিন্তু তার সাথে যোগাযোগরা কিভাবে করবে, কারণ ওদের তো ছাত্রাবাসের বাইরে যেতে দেওয়া হয় না। আর এদিকের সিন পরিবর্তন হয়, আমরা দেখি রিনির বাড়িওয়ালা এসেছে রিনির কাছ থেকে বাড়ি ভাড়া নিতে। তো বাড়িওয়ালা বাড়ি ভাড়া পাবে হচ্ছে 5 মাসের, কিন্তু রিনি দেয় মাত্র 2 মাসের ভাড়া। আর তখন বাড়িওয়ালা রেগে গিয়ে রিনিকে বলে বাড়ি ছেড়ে চলে যাও, দরকার নাই তোমার মতো ভাড়াটিয়ার। তো রিনি যখন তার জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়, তখন ভাগ্যক্রমে একেবারে কাকতালীয় ভাবে সালামত রিনিকে দেখে ফেলে। অ্যাকচুয়ালি সালামত রিনিকেই খুঁজতে এসেছিল, কিন্তু রিনির নতুন ঠিকানা সে জানতো না। তো ভাগ্যক্রমে তাদের দেখা হয়ে যায়। তো সালামত রিনিকে উঠিয়ে ওই ছাত্রীবাসে ফেরত যাওয়ার সিদ্ধান্ত নেয়। তো রাস্তায় সালামত রিনিকে রোজার সম্পর্কে বলে যে নতুন যে প্রধান শিক্ষিকা হয়েছে ও তো খুবই একরোখা, জেদি, বদমেজাজি। অ্যাকচুয়ালি তার জীবনে বহুবার ডিভোর্স হয়েছে, কোনো স্বামীর সংসারই করে খেতে পারে নাই, আর এর জন্য সে অনেক বেশি কঠোর এবং সে সবার সাথে খুব খারাপ আচরণ করে, কঠোর আচরণ করে। তো মাঝখানে প্রায় 10 বছর হয়ে গিয়েছে রিনু এই ছাত্রীবাসে যায় না। তো সে সালামতকে তার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী নিংশিয়ের কথা জিজ্ঞাসা করে, কিন্তু সালামত এই কথার কোনো উত্তর দেয় না, টপিকটা এড়িয়ে যায়। তো এই বান্ধবী নিং সিং এর কথাটা কিন্তু মনে রেখো, এর একটা বিশাল ভূমিকা রয়েছে পুরো সিনেমাতে। তো এরপর রিনি যখন রাস্তার সামনের দিকে তাকায়, তখন ও একটা মেয়ের আত্মাকে দেখতে পায়, কিন্তু রিনি বুঝতে পারে না এটা কি। আর এদিকে মিসেস কিনান্তি যখন রুমে একা ছিলেন, তখন একটা হিজাব পরিহিতা মেয়েকে তিনি তার ঘরে নামাজ পড়তে দেখেন, যেটা দেখে তিনি তো ভয় পেয়ে যান। আর তিনি যখন তার হুইল চেয়ার নিয়ে এগিয়ে যেতে যান, পালাতে যান, তখনই তার কথা বলার যে ইলেকট্রিক মেশিনটা রয়েছে সেটা চাকার নিচে পড়ে নষ্ট হয়ে যায়, যার জন্য তিনি এখন কাউকে ডাকতেও পারছেন না। আর তখনই নুরুল কিনান্তির জন্য খাবার নিয়ে আসে। আর তখন কিনান্তি নুরুলকে ইশারা করে বলতে থাকে ওর ঘরে কেউ আছে, নামাজ পড়ছে, কিন্তু নুরুল যখন তাকায় সে কাউকেই দেখতে পায় না। তো যাই হোক, এরপর রিনি আর সালামত অবশেষে ওই ছাত্রীবাসে পৌঁছায়, যেখানে গিয়ে তিনি সরাসরি নুরুলের ঘরে ঢোকেন। অ্যাকচুয়ালি একসময় রিনি আর তার সবচেয়ে বেস্ট বান্ধবী নিং সিংহ এই ঘরেই থাকতো। তো যাই হোক, সেখানে তখন নতুন স্টুডেন্ট নুরুল সহ বাকিদের সাথে সে দেখা করেন। তো মিস রোজা তখন রিনিকে এখানে একজন শিক্ষক হিসেবে নিয়োগ দেন এবং তার দায়িত্ব ব্যাখ্যা করেন এবং রিনিকে থাকার জন্য একটা ঘরও দিয়ে দেন। আল্লাহ ম্যানেজ করে দিচ্ছে রিনিকে। ওদিকে মনে করো যে জায়গা নাই, বাড়িওয়ালা বের করে দিচ্ছে, এদিকে ম্যানেজ হয়ে গিয়েছে, চাকরিও পেয়ে গিয়েছে। তো যাই হোক, ও যখন ওর ঘরে যায়, তখনই হঠাৎ করে আলমারির দরজা আপনা আপনি খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। আর ওই মুহূর্তে রিনি আলমারির ভেতরে একটা হিজাব দেখতে পায়, আর তারপর সেই দিকে যায়। কিন্তু ও যখন এগিয়ে যেতে লাগে, তখনই আয়নায় ও পেছনে একটা ভয়ঙ্কর প্রতিবিম্ব দেখতে পায়, ভয়ঙ্কর কারো চেহারা দেখতে পায়। সাথে সাথে ওর পেছনে ঘোরে, কিন্তু দেখতে পায় ওখানে কেউ নেই। আর ওই সময় বাম দিক থেকে একটা ভয়ঙ্কর চেহারা আত্মা এসে ওকে ভয় দেখিয়ে দেয়। আর তারপর যখন ও আলমারির দিকে তাকায়, তখন দেখতে পায় যে হিজাবটা অদৃশ্য হয়ে গিয়েছে। তো রিনি যেহেতু অনেক কিছু জানতো, তো এগুলো তেমন ভয় পায় না, কিন্তু বুঝতে পারছিল না এগুলো এখানে কেন হচ্ছে। তো এরপর রিনি করে কি, তার সময় যে প্রধান শিক্ষিকা ছিল মিসেস কিনান্তি, তার রুমে যায় এবং তার সাথে কথা বলে পুরনো স্মৃতি মনে করে আবেগে আপ্লুত হয়ে পড়ে। তো মিসেস কিনান্তিও রিনিকে দেখে কান্নায় ভেঙে পড়ে, আর এখানে আসার জন্য ওকে অনেক ধন্যবাদ জানায়। আর তারপর রিনি দেখে সব মেয়েরা বাগানে কাজ করছে, তো ও তাদের সাথে কাজ করা শুরু করে। তো ওই সময় পুত্রী, যাকে আর কি ওই যে মাঝে মাঝে ভূতে টুতে ধরে, ও রিনিকে জিজ্ঞাসা করে আপনার হাতের এই ক্ষতটা বা এই পোড়া ক্ষতটা কিভাবে হয়েছে। তো রিনি তখন বলে আমি জানি না এটা কিভাবে হয়েছে, আমি জাস্ট অজ্ঞান ছিলাম, আমি চোখ খুলে দেখি যে আমার এই ক্ষতটা হয়েছে, আমি জানি না এটা কিভাবে হয়েছে, আমি জাস্ট চোখ খুলে আমি দেখি হসপিটালে এবং আমার হাতে ব্যান্ডেজ করা। তো যাই হোক, তখনই রোজা বাগানে আসে এবং মেয়েদের ডাক দেয় যে তোমাদের রান্নাঘরে যাও, রান্না করতে হবে। তো রিনি তখন তারপর সেখানে একটা বেঞ্চে বসে, আর ওই মুহূর্তে দেখতে পায় একটু দূরে একটা অচেনা মেয়ে কোথাও হাঁটছে, আর ঠিক এইরকমই একটা মেয়েকেও মনে হয় রাস্তায় দেখেছিল। তো রিনি তখন বেঞ্চ থেকে উঠে ওই মেয়েটিকে অনুসরণ করা শুরু করে, কিন্তু মেয়েটি তখন ওর সামনে গিয়ে একটা গাছের আড়ালে লুকিয়ে যায়। তো রিনিও তখন অনুসরণ করে গাছের আড়ালে লুকায়, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সেখানে গিয়ে রিনি আর কাউকেই দেখতে পায় না। রিনি তো পুরোপুরি শকড হয়ে যায় যে এত তাড়াতাড়ি তো কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তো এর এই ছাত্রাবাসের ভেতর কোনো একটা ভয়ঙ্কর আত্মা ঘুরছে বা কোন একটা আত্মা আটকা পড়েছে। তো এটা নিয়ে রিনি খুব চিন্তিত হয়ে যায়। আর ওই সময় নুরুল এসে রিনিকে বলে যে পুত্রীকে আবার ভূতে ধরেছে। ওরা দুজনেই পুত্রীর কাছে ছুটে যায় এবং দেখে পুত্রীর অবস্থা তো খুবই খারাপ এবং ওর ভেতরের আত্মা সবাইকে বলছে যে এই ছাত্রীবাস ছেড়ে চলে যেতে, কিন্তু রিনি তা না শুনে করে কি উল্টো এগিয়ে আসে। আর তখন পুত্রী অজ্ঞান হয়ে যায়, কারণ বুঝতে পারছো রিনি তো একেবারে সাধারণ মেয়ে না, ওর ভেতরেও তো কিছু কবিরাজি জ্ঞান আছে আর কি। তো এটা দেখে সবাই খুব চিন্তিত হয়ে যায়, অজ্ঞান হয়ে গিয়েছে। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, রোজা মনে করো যেমন কর্কশ, রিনি হচ্ছে তার পুরো উল্টো। তো নিরিকে পেয়ে নুরুল অনেক রিল্যাক্স ফিল করে যে তার সাথে শেয়ার করা যায়। তো ওরা রিনিকে বলে মিস্টার গন্ডা বা গ্যান্ডার ব্যাপারে, ওই ইমামের ব্যাপারে, যে আমাদের হয়ে প্লিজ তার কাছে আপনি একটু সাহায্য চান, তাকে এই বিষয়গুলো বলুন। তো যেই কথা সেই কাজ, পরদিনই রিনি যায় হচ্ছে মিস্টার গেন্ডার সাথে দেখা করতে বা গন্ডার সাথে। আর তিনি মিস্টার গন্ডাকে বলেন যে ছাত্রাবাসে একটা আত্মা রয়েছে, খুব ভয়ঙ্কর একটা আত্মা। ওই আত্মাটা নুরুল যখন তাহাজ্জুদ নামাজ পড়তে বসে তখন বেশিরভাগ সময় ওকে বিরক্ত করে, ওর মনে হয় ওর পেছনে বসে বসে ওকে অনুসরণ করছে। তো গন্ডা এটা শুনে বলে যেদেরকে মাকমুম বলে বা অনুসারী
বলে, এরা হচ্ছে জিন। তবে এরাও দুই ধরনের হয়ে থাকে। যেগুলো খারাপ জিন তাদেরকে বলা হয় কানজাম, এবং তারা ইবাদতের সময় মানুষকে বিরক্ত করে এবং তাদের ভয় দেখায়, যাতে মানুষের আস্তে আস্তে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস হারিয়ে যায়। তবে এই কানজামদেরও হারানো যাবে যদি মেয়েরা সৃষ্টিকর্তার প্রতি অটুট বিশ্বাস রেখে ওর কাজও চালিয়ে যায়। তবে তারপরেও যদি আরো বেশি সমস্যা আমাকে বলো, আমি অবশ্যই ওখানে যাব। আর ওই রাতে আমরা দেখি মিসেস কিনান্তিকে, যিনি রিনিকে কাগজে লেখেন যে তুমি এই ছাত্রীবাসের প্রধান হও, ওই রোজার বদলে। আর তারপর রিনি যখন এটার কারণ জিজ্ঞেস করে, তখন কিনান্তি যখন কারণ লিখতে যায়, তখনই একটা আত্মা এসে কিনান্তির হাত থামিয়ে দেয়। মানে ওই আত্মা চায় না রিনি কিনান্তির কাছ থেকে কোনো তথ্য জানো। তো বুঝতেই পারছো এই ছাত্রাবাসের মধ্যে হয়তো এমন একটা ঘটনা ঘটেছে বা এমন একটা কিছু ঘটেছে যেটা রহস্য জানার আমাদের এখনো বাকি রয়েছে। তো যাই হোক, পরের দৃশ্যে আমরা দেখি নিচে যখন ঈশার নামাজ পড়ার জন্য গোসল করতে যাচ্ছিল, তখন ও একা যেতে ভয় পাচ্ছিল। তো এই জন্য নুরুলকে সাথে যেতে বলে, কিন্তু ওই সময় নুরুলের প্রচন্ড ঘুম এসেছিল। তো এই জন্য ঘুমের ঘরে নিসাকে বলে, তুই পুত্রীকে নিয়ে বাথরুমে যা, আমার খুব ক্লান্ত লাগছে। চিন্তা করো, পুত্রী ও নিজেই তো ভূত, ওর সাথে নিয়ে তো আমি পেশাব করতেই যাবো না, আর তো বাথরুমে। তো যাই হোক, এরপর নিশা দেখে যে পুত্রী বাথরুমের দিকে যাচ্ছে, তো ও করে ওর সাথে গোসল করতে যায়। অ্যাকচুয়ালি আসল পুত্রী তো রুমে বসে পড়াশোনা করছিল, তাহলে ওইটাকে। তো এরপর নিশা যখন ভেতরে ঢোকে, ও দেখতে পায় যে ওটা একটা আত্মা যে পুত্রীর রূপে রয়েছে এবং ঝর্ণা থেকে পানির বদলে রক্ত বের হচ্ছিল। তো এইগুলো দেখে ও তো মারাত্মক ভয় পেয়ে যায়। ও চিৎকার কান্নাকাটি করতে থাকে, আর ও চিৎকার শুনে বাকি সবাই এসে উদ্ধার করে। তো এখন সিচুয়েশন আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছে। তো এর জন্য এবার রিনি মিস্টার গন্ডাকে ছাত্রীবাসে আসতে বলে। আর ওর দিকে কিনান্তি যখন তার বিছানায় ঘুমাচ্ছিল, তখন আত্মা এসে তার উপর ভর করে এবং তার ভেতর ঢুকে যায়। আর সে রাতে আমরা দেখতে পাই রিনি একা যখন তাহাজ্জুদের নামাজ পড়ছিল, তখন ওই আত্মা ওকেও ভয় দেখাতে আসে, কিন্তু রিনিকে আর ভয় পাওয়ার পাবলিক। কিন্তু ওই মুহূর্তে আবার সালামত আসে এবং রিনিকে জানায় যে মিসেস কিনান্তিকে পাওয়া যাচ্ছে না, আর তিনি একটা অসুস্থ মানুষ, একা চলাফেরা করতে পারেন না, এটা কিভাবে পসিবল। আর তখনই আমরা ওইদিকে দেখি মিস রোজার দরজায় কেউ ধাক্কা দেয় এবং দরজা খুলে দেখা যায় কিনান্তি পুরো সুস্থ মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে। আর তারপর কিনান্তি রোজাকে আক্রমণ করে এবং কিনান্তির ভেতরের যে আত্মাটা রয়েছে সেটা এবার চলে যায় হচ্ছে রোজার ভেতরে। আর ওই মুহূর্তেই সালামত আর রিনি রোজার দরজার সামনে আসে এবং রোজাকে খুলে বলে যে মিসেস কিনান্তিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু রোজা তো এখন রোজা নেই, ও নিজেই পজেসড। তো রোজা এখানে কোনো রিয়াকশনই করে না, দরজা আবার বন্ধ করে দেয়। তো সালামত রোজার এরকম অভদ্র আচরণ দেখে রিনিকে বলতে থাকে যে উনি এরকমই, মানে রোজা আসলে বরাবরই এত খারাপ যে ও যে পজেসড হয়েছে, তারপরও সবার মনে হচ্ছে যে না, নর্মালি ওই রকমই। তো এরপর রিনি সালামতের সাথে ব্যাপারটা শেয়ার করে যে কিনান্তি চান আমাকে প্রধান করতে এবং তিনি আমাকে আরো কিছু লিখতে চেয়েছিলেন, কিন্তু উনি লিখেননি, বলেননি। তো উনি কি বলতে চান, কি এমন জিনিস হয়েছে ছাত্রাবাসে। তো সালামত তখন রিনিকে বলে, আমি তো কিছু জানি না, তবে মিসেস কিনান্তির খাটের নিচে একটা বক্স রয়েছে, আপনি সেটা থেকে দেখতে পারেন। আর তখন ওরা দেখতে পায় যে পুত্রী কোথাও যাচ্ছে। তো সালামত তখন বলে, পুত্রী কোথায় যাচ্ছে সেটা আমি দেখছি, আপনি ওখানে যান। আর এদিকে আমরা দেখি পুত্রী বাগানের মধ্যে মাটিতে অচেতন অবস্থায় রয়েছে। তো পুত্রীকে তুলে নেওয়ার জন্য সালামত যখন নিচু হয়, তখনই সালামতকে নিষ্ঠুর ভাবে আক্রমণ করে রোজা। আর অন্যদিকে রিনি কিনান্তির খাটির নিচের বক্সে কিছু নিউজ পেপারের আর্টিকেল খুঁজে পায়, মানে নিউজ পেপারের কাটিং। আর এই কাটিংটা ছিল হচ্ছে এই ছাত্রাবাসী আগুন ধরেছিল, বড় ধরনের আগুন, সকল মেয়েকে উদ্ধার করা গিয়েছিল, মানে সকল মেয়েকে বাঁচানো গিয়েছিল, কিন্তু একজন যে মেয়ে তার খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর সেই মেয়েটাই ছিল হচ্ছে রিনির সবচেয়ে ভালো বান্ধবী নিঃসিংহ, এবং ওই দিন থেকেও আজ পর্যন্ত নিখোঁজ। তো এটা দেখে রিনির কিছু মনে পড়ে। রিনি আর ও যখন একসাথে এখানে ছাত্রাবাসে থাকতো, তখন ও যখন মাঝরাতে তাহাজ্জুদ নামাজ পড়তো, তখন ওর পেছনে নিংসিংহ নামাজ পড়তো এবং ওই ছিল হচ্ছে রিনির অনুসারী। আর এরপর যখন নামাজ শেষ করে রিনি নিংসিংহকে বলেছিল যে ওর আরো কয়েকটা নামাজ বাকি রয়েছে, নিংসি চাইলে রুমে যেতে পারে। তো এরপর যখন রিনি নামাজ শেষ করে আর রুমে যখন ফিরে আসে, তখন দেখতে পায় পুরো ছাত্রাবাসে ভয়ানক আগুন লেগেছে। তো এরপর রিনি আর সালামত নিঃসিংহকে খুঁজতে শুরু করে, কিন্তু হঠাৎ একটা আগুন ধরা কাঠের টুকরো এসে রিনির হাতে পড়ে এবং ওর শরীরে আগুন ধরে যায়। আর তখনই রিনি অজ্ঞান হয়ে যায়। আর এরপর কি হয়েছে ওর আর মনে নেই, মানে এগুলো তো গেল ফ্ল্যাশব্যাক। তো রিনি যখন এসে ভাবছে, তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তো রিনি তখন অন্ধকারে বাতি জ্বালিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে একটা আত্মা রিনির পা ধরে মেঝেতে ফেলে দেয় আর হাতের বাতি ভেঙে ঘরে আগুন ধরে যায় আর রিনিও অজ্ঞান হয়ে যায়। তো এরপর আত্মা এখানে রিনিকে একটা ভীষণ দেখায় যে কিভাবে নিঃসিংহের ঘরে আগুন ধরেছিল। অ্যাকচুয়ালি বাতি থেকে পর্দায় আগুন লেগেছিল, তারপর পুরো ঘরে আগুন লেগে গিয়েছে। আর বর্তমানে রিনির ঘরেও কিন্তু পুরো আগুন লেগে রয়েছে। কিন্তু তখনই ভাগ্যক্রমে মিস্টার গন্ডা এসে রিনিকে আগুনের পুরা থেকে বাঁচায়। আর এবং তারপর তারা করে কি পুত্রী এবং সালামতকে উদ্ধার করে। আর তারপর সালামত রিনিকে সকল সত্য কথা বলে দেয় যে আসল ঘটনা কি হয়েছিল, এই ছাত্রাবাসে আসলে কিসের আত্মা কার আত্মা সমস্যা করতে পারে। তোমাদের নিশ্চয়ই মনে আছে রিনি যখন প্রথমবার সালামতকে তার বান্ধবী নিঃসিংহের কথা জিজ্ঞেস করেছিল, সালামত কিন্তু টপিক চেঞ্জ করে দিয়েছিল। তো সালামত এখানে আসল টুইস্টটা বা আসল সত্য কথাটা বলে। অ্যাকচুয়ালি যেদিন রাতে আগুন ধরেছিল, ওই দিন রাতে সালামত এবং মিসেস কিনান্তির সকল মেয়েকে উদ্ধার করতে পারেন এবং রিনিকেও হসপিটালে পাঠানো হয়েছিল। কিন্তু এরপর তারা যখন নিঃসিংহের ঘরে যায়, তখন সেখানে তারা নিঃসিংহের পুরা লাশ দেখতে পান। আর এই ছাত্রাবাসের দুর্নাম হবে এই কথা ভেবে ম্যাডাম কিনান্তি করে কি দ্রুত গোপনে নিঃসিংহ লাশটা দাফন করে দেয়। আর এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং এখানে সালামত বলে, যখন ওকে দাফন করা হচ্ছিল আমার কাছে মনে হচ্ছিল যে ও হয়তো জীবিত রয়েছে, কিন্তু তাড়াহুড়োতে হয়তো আমি লক্ষ্য করি না বা ভয় আমি এটা বুঝতে পারি
পায়নি। আর যেহেতু পুত্রী হচ্ছে নিঃসিংহের ছোট বোন, এজন্য হয়তো নিংসি পুত্রীকেই পজেস্ট করতো। আর অন্যদিকে নুরুল আর নিশা তো মনে করো যে বেভরে ঘুমাচ্ছিল, আর তখন নিংসির আত্মা ওদের উপর আক্রমণ করে। আর ওরা দরজা খুলে বাইরে যেতে গেলে বাইরে থেকে দরজা বন্ধ দেখতে পায়, কিন্তু তখন মিস্টার গন্ডা নুরুল আর নিশাকে বাঁচাতে আসে। আর তখন আত্মা করে কি গন্ডাকেও আক্রমণ করে, কিন্তু গন্ডা অনেক বেশি শক্তিশালী ছিল এবং তিনি আত্মাকে অদৃশ্য করে দেন। আর তারপর তিনি দোয়া দরুদ বা রিচুয়াল করেন নুরুল এবং নিশার ঘরে। কিন্তু তখন আবারও আত্মা রোজাকে দখল করে নুরুলের উপর হামলা চালায়। আর তখন সবাই আল কোরআনের কিছু সূরা পাঠ করে এবং ওই আত্মাকে রোজার শরীর থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়। আর এরপরে ওই আত্মাটা তার আসল রূপে আসে। তো ওই আত্মা যখন আসল রূপে আসে সে তো সবাইকে ভয় দেখাতে শুরু করে, কিন্তু তখন ইমাম গন্ডা করে কি কোরআনের সবচেয়ে শক্তিশালী আয়াত আয়াতুল কুরসি পাঠ করা শুরু করে এবং এই আত্মাকে পার্মানেন্টলি ধ্বংস করে দেয়। আর এরপর তারা মিস কিনান্তিকেও খুঁজে পান। তো পরের দিন সকালে মিস কিনান্তি সবাইকে জানান যে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী রোজাকে প্রধান শিক্ষিকা থেকে বদলিয়ে রিনিকে প্রধান শিক্ষিকা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং তিনি পুত্রীর সাথেও ফোনে কথা বলেন এবং তার বোন নিংসির জন্য তার কাছে ক্ষমা চান। এবং এই ছাত্রাবাসের বড় গাছের নিচে নিংসির কবরটা দেওয়া হয়েছে, সেই কবরটার লোকেশনটাও দিয়ে দেন। তো রিনি তখন ঠিক করে যে নিংসির কবরটা থেকে ওর লাশটা আবার উঠাবে এবং ওকে আবারও নতুন করে জানাজা দিয়ে ইসলামিক ভালো মতো নিয়মে তাকে আবার দাফন করা হবে, যাতে ওর আত্মা চিরতরে মুক্তি পায় এবং শান্তিতে থাকে। যাই হোক, এরপর আমাদের 2 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা দেখি ছাত্রাবাসের সকল মেয়েরা উপস্থিত হয়েছে এবং রিনি প্রধান শিক্ষিকা হয়েছেন। এবং দেখতেই পাচ্ছ রিনির একটু পেট উঁচু, এর কারণটা আমি বলছি। রিনি মূলত ইমাম মিস্টার গন্ডাকে বিয়ে করেছেন এবং তাদের একটা বাচ্চা হতে চলেছে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সিনেমাটা খুবই সিম্পল ছিল, তবে সত্যি কথা বলতে কি এক্সপ্লেন দেখে তুমি অ্যাকচুয়াল সিনেমার মজাটা পাবে না। অ্যাকচুয়াল সিনেমাতে এমন এমন সব সিকোয়েন্স থাকে, মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, তারপরে তোমার এমন এমন মানে সিচুয়েশন ক্রিয়েট করে যেখানে অটোমেটিক্যালি তুমি ভয় পেতে বাধ্য বা সিনেমাতে ঢুকে যেতে বাধ্য। আর এক্সপ্লেন জিনিসটা হচ্ছে একজন মানুষ রিডিং পড়ে যাচ্ছে, পেছনে ব্যাকগ্রাউন্ড ওই সিনেমার 2-1টা ক্লিপ চলছে আর কি। তবে তারপরেও আমি আরো ভালো এক্সপ্লেন করতে পারতাম, কিন্তু আমি যাকে দায়িত্ব দিয়েছিলাম এটার স্ক্রিপ্ট করার জন্য সে আমাকে পুরো মার্ডার করে দিয়েছে। আমি এত বাজে স্ক্রিপ্ট কখনোই পড়িনি। মানে আমি কি বলবো ভাই, পজেস্টের জায়গায় ভোগ দখল লেখা, তার উপর আবার 2-1 জায়গায় পায়খানা লেখা, কিন্তু পুরো সিনেমার কোথাও পায়খানা ওয়ার্ডটা নেই, অথচ 3-4 জায়গায় পায়খানা ওয়ার্ডটা আমি পেয়েছি। মানে এইরকম একটা স্ক্রিপ্টের উপর আমার কাজ করতে হয়েছে আর কি। মানে আমার মনে করো যে পুরো ফেটে গিয়েছে। আমি একবার এক একটা এক্সপ্লেন দেখি সরাসরি, তারপর আবার এই স্ক্রিপ্টটা দেখি, মানে অনেক কষ্ট করে ফিনিশিং করতে হয়েছে। যাই হোক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থেকে সুস্থ থেকেও। তবে এটার যে পার্ট 2 আসবে এটা আমি অন্য কোনো স্ক্রিপ্ট রাইটার দিয়ে করাবো এবং অবশ্যই ভালো হবে আর কি, এর চেয়ে ভালো হবে আশা করছি। আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।